2024 সালে আমি একবার বলছিলাম যে তোমরা 10 পেজ কম্পোজিশন লেখার চেষ্টা করবা। ওই একই বছরে বাংলা দ্বিতীয় পত্রে আমি বলছিলাম যে তোমরা 20 পেজ বা তার বেশি রচনা লেখার চেষ্টা করবা। পোলাপাইন লিটারালি আমারে ধুয়ে দিছে কমেন্ট বক্সে। কেন? কারণ তাদের 13 পেজ রচনা লিখতে কষ্ট হয়। 4 পেজ 5 পেজ কম্পোজিশন লিখতেই তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো এইজন্য 10 পেজ আমি কেন লিখতে বলছি? তাহলে এই যুক্তিতে একবার চিন্তা করে দেখো যে পর্তুগাল এখনো বিশ্বকাপ জিতে নাই। তার মানে রোনালদো ফ্যানদের এখন কি বলা উচিত? যে বিশ্বকাপ নিষিদ্ধ করে দেওয়া উচিত। 2022 এর আগে আর মেসি হচ্ছে গিয়ে বিশ্বকাপ জিতে নাই। তার মানে কি? আর্জেন্টিনার বিশ্বকাপ বয়কট করা উচিত, খেলাই উচিত না, তাই না? কারণ আমরা জিততেছি না। তারপরে বাংলাদেশ ক্রিকেট টিম কোনো ট্রফি জিতে নাই, মেজর কোনো ট্রফি নেই আমাদের। একটা ট্রাই নেশন সিরিজ জিতছি আল্লাহর রাস্তায়, ওইটাই। তাও প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ, দুজনেই আমাদের থেকে র্যাঙ্কিং এ তখন নিচে ছিল। সো এই ট্রাই নেশন সিরিজ ছাড়া আমাদের কোনো ট্রফি নেই ক্রিকেটে, এত বছর ধরে ক্রিকেট খেলতেছি। তার মানে তোমাদের এই লজিকে আমাদের ক্রিকেট খেলা ছেড়ে দেওয়া উচিত, তাই না? বা ক্রিকেট খেলা নিষিদ্ধ হওয়া উচিত, পৃথিবী থেকে ক্রিকেট উঠায় দেওয়া উচিত। তো ঠিক এরকম 10 পেজ আমি কম্পোজিশন লিখতে বলছি, বাট আমাদের বাঙ্গুরা 5 পেজের বেশি লিখতে পারে না, 4 পেজের বেশি লিখতে পারে না, তাই কম্পোজিশনটা এই দুনিয়া থেকে উঠে দেওয়া উচিত, বা 10 পেজের কনসেপ্টই আসলে উঠে দেওয়া উচিত। ব্যাপারটা ওরকম হয়ে গেল না? ইটস নট লাইক দ্যাট গাইস। তুমি যত বেশি লিখবে তোমার মার্কস পাওয়ার পসিবিলিটি তত বেশি থাকবে, আনটিল তোমাকে আসলে ওয়ার্ড লিমিট দিয়ে দিতেছে, যেটা আমি আগের ভিডিওতে বলছি। যদি তোমাকে ওয়ার্ড লিমিট দেয় তাহলে তোমাকে ওয়ার্ড লিমিট মানতে হবে, ঠিক আছে? তুমি এটা মনে করো না যে কথার কথা, ধরো আমি তোমাকে 400 ওয়ার্ড বললাম, কথার কথা, এটা জাস্ট একটা নাম্বার আমি দিলাম এখানে, যে 400 ওয়ার্ড বললাম। এবার তুমি মনে করছো দূর স্যার তো বলার কাম বলছে, আমি তো পারি বানায় লিখতে, আমি লিখবো 700 ওয়ার্ড। কোনো সমস্যা নাই। নেগেটিভ মার্কিং বলতে একটা জিনিস আছে, ঠিক আছে? যেহেতু স্যার তোমার বাবার শ্যালক লাগে না, বা তোমার হচ্ছে গিয়ে হবু শ্বশুর লাগে না, সুন্দর মতো স্যার তোমাকে নাম্বার এরকম 10-এ, এমনিতেই তো ওইগুলোতে কোনো ফুল মার্কস নাই। ধরো আমি কথার কথা 10 ধরে নিলাম কম্পোজিশনের মার্কস, স্যার খাতা দেখতেছি 8-এর মাইন্ডসেটে, তুমি তো 700 পেজ লেখা সেই কনফিডেন্ট, ভাই ফাটাই দিয়ে আসছি, 10-এ তো আমি 11 ডিজার্ভ করি। পরে রেজাল্টের পরে দেখবা তুমি পাইছো 5। কেন? এই যে মাতবরির কারণে। বিকজ চাইছে 400 ওয়ার্ডস, তুমি লিখছো 700 ওয়ার্ডস। সো এরকম 400 ওয়ার্ডস বললে সর্বোচ্চ 390 বা 380 থেকে 420 বা 390 থেকে 410-এর মধ্যে তোমাকে সীমাবদ্ধ থাকতে হবে, ঠিক আছে? স্যারদেরকে এত বোকা ভাবার কিছু নাই, বিকজ তুমি পড়তেছো 2 বছর ধরে, স্যাররা টিচিং করতেছে, খাতা দেখতেছে 10-20 বছর ধরে, ঠিক আছে? তো ওনাদের এক্সপিরিয়েন্স আছে যে কতটুকু লেখা হইলে কয়টা ওয়ার্ড হয়, ওগুলো এগুলো এমনিতেই জানে। সো তুমি এটা কিভাবে মেজার করবা? ওই প্যারাগ্রাফের সাজেশনসে বলে দিছি। তোমার যে এক পেজে কয়টা ইংলিশ ওয়ার্ড হয়, এটা একটা এভারেজ তুমি ধারণা করে নিবা, যাতে তুমি বুঝতে পারো যে কয় পেজ লেখা হইলে তোমার 400 ওয়ার্ড হয়, বা কতটুকু লেখা হইলে তোমার 400 ওয়ার্ড হয়। এক্সাক্ট হইতে হবে না, জাস্ট একটা এভারেজ ধারণা থাকলেই হবে। কারণ পরীক্ষার হলে তুমি 400 ওয়ার্ড গুনতে গুনতে আরেকজন ওই টাইমে প্যারাগ্রাফ একটা লিখে ফেলবে। সো পরীক্ষার সময় কোনো গুনার টাইম নেই, তুমি এই হোমওয়ার্কটা পরীক্ষার আগে থেকে বাসা থেকে করে যাবা, দ্যাটস ইট। কত পেজ লিখবো উত্তর অলরেডি দিয়ে দিছি। যদি ওয়ার্ড লিমিট না থাকে তাহলে ডেফিনেটলি 5 পেজের বেশি লেখা ট্রাই করবা, ঠিক আছে? 5 পেজ প্লাস। এরপরে তোমার সামর্থ্যে যতটুকু কুলায়। আমি বেঞ্চমার্ক দিয়ে দিছি, আমি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত স্ট্যান্ডার্ড 5 পেজই লিখতাম, ঠিক আছে? 5 পেজই লিখতাম। এরপরে কোনো একদিন ভাব সম্প্রসারণ লেখার সময় স্যার আমাকে বলছেন আমি ভাব সম্প্রসারণ 1.5 পেজ লিখতাম। সো আমাদের এসএসসি টেস্টের সময় বা টেস্টের পরে মডেল টেস্টে সম্ভবত আমাকে একজন বাংলা টিচার বলতেছিলেন যে এগুলো তো 3 পেজ লিখবা, আরো বেশি বেশি করে হচ্ছে গিয়ে লিখবা। তো এরপর থেকে আমি হচ্ছে ওটা বেশি লিখতাম। সেম আমি প্রত্যেকটাই বাড়াই, কারণ দেখতাম যে পোলাপাইন কম্পিটিশন করতেছে এবং যারা বেশি লিখতেছে তারাই বেশি মার্কস পাচ্ছে। ইভেন এটা আমি স্টুডেন্ট লাইফে কোনো ভ্যালিডেশন পাই নাই, আমি নিজে 2টাতে এ প্লাস পাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু 2024 সালে স্টোরিটা অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমার একটা স্টুডেন্টের মা এবং তার টিচার বাসায় যে হোম টিউটর পড়াইতে আসতো, একটা ম্যাডাম ওকে পড়াইতে আসতো, ওনারা দুজনেই বৃত্তিপ্রাপ্ত ছিল। এবং তোমাদের যারা ভাইয়ারা ভিডিও বানায়, যারা বোর্ড স্ট্যান্ড করা ভাইয়ারা আছে, ওদের ভিডিওগুলো তোমরা দেখবা, ওরা নিজেরাই বলে যে মানে 40 পেজ রচনা লিখবা, 30 পেজ রচনা লিখবা, এত পেজ লিখবা, বেশি লিখলে বেশি নাম্বার পাবা। দিস ইজ দ্য কালচার অফ বাংলাদেশ, মাইনা না, কিছু করার নাই। তুমি লিখতে পারো না মিয়া, সেটা তোমার দুর্বলতা, কিন্তু নাম্বার বেশি লিখলে বেশি নাম্বার আছে, যদি তোমাকে লিমিটেশনস না দেয় আর কি, ঠিক আছে? লেখার ফ্রিডম থাকলে বেশি লিখলে নাম্বার আছে। সো শো সাম রেসপেক্ট অন দ্যাট, বিকজ ওরা নাম্বার পেয়ে আসছে, বোর্ড টপ করে আসছে, আমরা গোল্ডেন পেয়ে আসছি, ঠিক আছে? সো আমরা ওই রেজাল্টের বেসিসে বা আমাদের এক্সপিরিয়েন্স এত বছর ধরে যে 7-8 বছর ধরে পড়াইতেছি, এক্সপিরিয়েন্সের বেসিসে ভিডিও বানাইতেছি। তোমার ভালো লাগতেছে না বা তুমি পারো না, এইগুলোর উপর তো কোনো ইয়া নাই, ঠিক আছে?
সো এটা হচ্ছে একটু মাথায় রাখো যে আমি ক্লাস 8 পর্যন্ত যেটা বলতেছিলাম 5 পেজ লিখছি টিচাররা বলার পরে এবং পোলাপাইনের উৎসাহে সুন্দর মতো আমি মানে ক্লাস 8 এর পরে ক্লাস 9 থেকে আমি এগুলো 8 পেজ এভারেজে 7-8 মানে 8 পেজ করে লিখতাম। তো আমি তো ডেফিনিটলি চাইবো যে আমার স্টুডেন্ট আমার থেকে বেটার করুক। বাবা-মা আর হচ্ছে গিয়ে টিচার এরা কখনোই তোমার সাকসেসের উপরে জেলাস থাকে না। এরা নিজেরাই সবসময় চায় যে তুমি এদের থেকে মানে এদেরকে ছাড়ায় যাও। এদের থেকে উপরে উঠো। সো আমি যখন নিজে গাইডলাইন ভিডিও বানানো স্টার্ট করতাম আমি পোলাপাইনের 10 পেজ বেঞ্চমার্ক দিতাম। টার্গেট দিতাম। কারণ আমি জানি 10 পেজ টার্গেট করলে ওইরকম 8-9 পেজে এসেই থামবে। আর 10 পেজ পারলে তো ভালোই। ঠিক আছে? সো জিনিসটা ওই জায়গা থেকে আমি এটা হচ্ছে গিয়ে তোমাদেরকে বলছিলাম। সো আশা করি এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবা। আর এইটা অলরেডি প্যারাগ্রাফ এবং রচনাতে এটার উত্তর দিয়ে দিছি। ভিডিওগুলো দেখে আইসো কারণ সেম কথা বারবার রিপিট করলে তোমরাই বিরক্ত হবে। সো ফুল মার্কস না? খুব মজা পাইলাম আমিও, তোমরাও আশা করি মজা পাইছো। সো এই হচ্ছে রচনাগুলো। আমি প্যারাগ্রাফের সময় রিডিং পড়ি নাই। আ তো এখন তোমাদের জন্য রিডিং পড়তেছি। তোমরা অনেকে মন খারাপ করতে পারো তাই। ইওর ফেভারিট হবি দ্য সিজন এরপরে বলে দিব হ্যাঁ কোনটা মোস্ট ইম্পোর্টেন্ট। দ্য সিজন ইউ লাইক মোস্ট এগুলো সবই মোস্ট ইম্পোর্টেন্ট এখানে যেগুলো দেখতেছো এম ইন লাইফ, ফিজিক্যাল এক্সারসাইজ, ডিউটিজ অফ আ স্টুডেন্ট, নিউজ পেপার। ভাই এগুলো সবগুলো পড়ে আসছি। ঠিক আছে? ভাইয়ার এই যে ইওর ফেভারিট হবি ছাড়া বাকি সবগুলোই ফেভারিট ছিল। দ্য সিজন ইউ লাইক মোস্ট এই দুইটা ছাড়া বাকি সবগুলোই ফেভারিট ছিল। এই দুইটা ফেভারিট ছিল না বিকজ এগুলো বানায় বেশি বড় লিখতে পারতাম না তাই। তারপরে হচ্ছে গিয়ে জার্নি বাই বোট এটা ইওর ফেভারিট গেম, পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, ইওর চাইল্ডহুড মেমোরিজ, ভিলেজ ফেয়ার, ট্রি প্লান্টেশন, ফ্লাওয়ার্স ইন ট্রি প্লান্টেশন লিখা ইনিশিয়ালি পারতাম না, পরে বড় হওয়ার পরে বানায় লিখতে পারতাম। ফ্লাওয়ার্স ইন বাংলাদেশ অ্যান্ড কম্পিউটার, ফ্লাওয়ার্স ইন বাংলাদেশ এগুলো একটু মানে পেইনফুল হয়ে যেত। সো এই হচ্ছে লেস ইম্পর্টেন্ট ইয়াগুলা, এটাকে কি বলে, কম্পোজিশনস গুলা। সো এর মধ্যেই তুমি কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, বাট যেই কথা আমি প্যারাগ্রাফের সময় বলছিলাম ওই কথাই। এগুলোর মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট দাগানো পসিবল না। কিছুদিন আগে এইচএসসির মেন্টরশিপে একটা স্টুডেন্ট, সরি টাইম চেম্বার একটা স্টুডেন্ট আমার কাছে সাজেশন চাইতে আসছে যে ভাইয়া পরীক্ষার জন্য কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট। সো আমি ওরা বলতেছিলাম কি জানো, যেই চ্যাপ্টারগুলো বেশি আমার প্রিয় ছিল বা আমি ভালো পারতাম আমি ওগুলো বলতেছিলাম। তো এটা আমি ওরা বলে দিছি, আমরা এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। তারপর আমি কনফার্মেশন দিয়েছি সমস্যা নাই, তুই এগুলোর মধ্যে থেকে কমন পাবি। সো তোমাদেরকে ওই কথা, এগুলোর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন পাবা। যদি না পাও সমস্যা নাই, তুমি একা মারা খাইতেছো না, সবাই মারা খাবে। মানে সাজেশনস গুলো তৈরি করাই হয়েছে গত কয়েক বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে। সো এরপরেও যদি এগুলো কমন না পড়ে তার মানে হচ্ছে প্রশ্ন পুরোই ডিফারেন্ট টাইপের হয়েছে। ঠিক আছে? আউট অফ দ্য বক্স সামথিং করা হয়েছে বা এতদিনের ট্র্যাডিশনের বাইরে এসে কোশ্চেন করা হয়েছে। সেক্ষেত্রে তুমি একা স্ট্রাগল করবে না বা সাফার করবে না, সবাই সাফার করবে। সো দলগতভাবে তখন হচ্ছে গিয়ে মারা খাবে আর কি। সো বিশ্বাস রাখবে এর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট। এবং এত আগে আগে কেন দেওয়া হচ্ছে বলো তো? যাতে তুমি বানায় লিখতে গেলে অনেকে বানায় লিখতে পারো না। সো যাতে আগে থেকে পড়ে মুখস্থ করতে পারো এবং ভালো মতো যাতে প্রিপারেশন নিতে পারো। কারণ আগে থেকে পড়লে বেটার প্রিপারেশন নিলে, কারণ এটাই তোমার হাতে আছে। কোন টিচার খাতা দেখবে কিভাবে দেখবে এটা তোমার হাতে নেই। সো যেটা তোমার হাতে আছে, যেটা তোমার কন্ট্রোলের মধ্যে আছে, তুমি চেষ্টা করো এই জায়গায় নিজের 100% এফোর্ট দেওয়া, এই জায়গাটাতে ভালোভাবে নিজেকে প্রস্তুত করা। সো এইটা করলে তখন দেখা যাবে যে তোমার পরীক্ষায় বেটার রেজাল্ট করার অপরচুনিটি অনেক বেশি বেড়ে যাবে বা পসিবিলিটিস অনেক বেশি বেড়ে যাবে। সো এটার জন্য তোমাদেরকে এত আগে থেকে সাজেশনসগুলো দেওয়া হচ্ছে, ডেফিনেটলি আমরা এক্সামের টাইমেও দিব। সো দ্যাটস ইট। আশা করতেছি এই ভিডিওটা হচ্ছে তোমাদের ভালো লাগছে। এরপরে যদি কোনো টপিকে ভিডিও চাও সেটা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবা। আর অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থেকে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবা, যেখানে আমরা আগামী 27 তারিখ একটা লাইভ সেশন নিব। যে লাইভ সেশনের টপিকই হচ্ছে গিয়ে আমরা আসলে দেখা যায় যে কিছু স্টুডেন্ট 2 বছর পরেও লাস্ট মোমেন্টের কিছু সিলি মিস্টেকের কারণে জিপিএ 5 মিস করে, বা ওদের যে টপ করার, বোর্ডে স্ট্যান্ড করার বা বৃত্তি পাওয়ার সম্ভাবনা ছিল ওইটা মিস করে যায়। আবার দেখা যায় কিছু পোলাপাইন জাস্ট লাস্ট 1 মাস 2 মাস পরে বা পরীক্ষার সময় পরে টপ রেজাল্ট করে। পার্থক্যটা আসলে কোন জায়গায় হয়ে যায়? ওই সিক্রেটস গুলা নিয়েই আমরা 27 তারিখে লাইভ সেশনে কথা বলবো। ওই সেশনটা হবে জুমে, যেটা লিঙ্ক পেয়ে যাবা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আশা করছি 27 তারিখ দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।